প্রথমেই চলে যাব আরজি করে ধর্ষণ খুনে রায় আগামী 18ই জানুয়ারি। সবাই চাইছে ফাঁসি, দোষীর ফাঁসি। সিবিআই চাইলো ফাঁসি, সিবিআই চেয়েছে ফাঁসি। আগামী 18ই জানুয়ারি, সেই 18ই জানুয়ারি রায় দেবে আদালত। ইতিমধ্যেই সঞ্জয় রায় গ্রেফতার হয়েছিল। 48 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। কি বলা হলো আজকে আদালতের পক্ষ থেকে, আইনজীবীরা কি বললেন, সব জানবো। প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, দেখো, রুদ্ধদ্বার কক্ষে বিচার পর্ব চলছে। গত 2 মাস ধরে বিচার পর্ব চলছিল এবং আজকে সে বিচার পর্ব শেষ হয় এবং আইনজীবী যারা ছিলেন আদালত কক্ষে তারা আদালত কক্ষ থেকে বেরিয়েছে। জানান যে বিচারক 18ই জানুয়ারি বেলা 2:30 নাগাদ আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় রায়দান করতে চলেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই ঘটনার পরে 7 অক্টোবর সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয় আদালতের কাছে। 4 নভেম্বর চার্জ গঠন করা হয় এবং 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল রুদ্ধদ্বার কক্ষে বিচার পর্ব। এই বিচার পর্বে সিবিআইয়ের তরফে আদালতের সামনে 51 জন সাক্ষীকে আনা হয়েছিল যারা আদালত কক্ষে সাক্ষ্যদান করেন। এরপরে আমরা দেখেছি যে সাক্ষ্যদান পর্ব মেটার পর থেকে আর্গুমেন্ট শুরু হয়। সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবীদের তরফে তারা তদন্ত করতে গিয়ে কি তারা তথ্য পেয়েছিলেন সমস্ত কিছু আদালতের সামনে তারা রাখেন। অন্যদিকে ডিফেন্স অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবী আমরা দেখেছি গত 2 দিন ধরে আদালতের কাছে ডিফেন্স অর্থাৎ সঞ্জয় রায়ের তরফে তাদের কি বক্তব্য সেটা আদালতের সামনে তুলে ধরা হয়। অন্যদিকে ডিফ্যাক্টো অর্থাৎ যারা নির্যাতিতার পরিবারের তরফেও বেশ কিছু বিষয় লিখিত আকারে আদালতের কাছে জানানো হয়েছিল এবং আমরা দেখলাম যে এই বিচার পর্ব চলাকালীন একদিকে সিবিআই তরফে আইনজীবী তারা আদালতের কাছে সর্বোচ্চ সাজার তারা দাবি জানিয়েছেন। দেখা যাক 18ই জানুয়ারি কি রায় হয়। 18ই জানুয়ারি আরজিকর রায়, তরুণ চিকিৎসকের খুন ধর্ষণ মামলা। 18ই জানুয়ারি রায় শিয়ালদা আদালতের দুপুর 2:30 রায় ঘোষণা। 9 আগস্ট 2024 আরজিকরে ধর্ষণ খুন ঘটনার পরের কয়েকদিনে পরদিনই 48 ঘন্টার মধ্যে গ্রেফতার সঞ্জয় রায়। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। টালার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ অভিজিৎ দুজনেই খুন ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন। এখন এই যে সিবিআই ফাঁসি চায়, আদালত রায় দেবে 18ই জানুয়ারি। পরিবারের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবী কি বলছেন দেখুন। আমরা আজকে নির্যাতিতার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা আশা করছি যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে। ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। স্বাভাবিকভাবে আমরা হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাইব। কিন্তু নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন। 18ই জানুয়ারি যে রায় দেওয়া হবে আদালতের পক্ষ থেকে, মা বাবা কেন অসন্তুষ্ট? অমিত, দেখো, আমরা দেখেছি যে গত সপ্তাহে নির্যাতিতার পরিবারের তরফে তাদের আইনজীবী এই যে বিচার পর্ব চলাকালীন 57 পাতার একটি রিটেন পিটিশন তারা আদালতের কাছে দাখিল করেন। সেই জায়গায় তদন্ত প্রক্রিয়া নিয়ে, তদন্তের বেশ কিছু জায়গা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন এবং আজকেও আমরা দেখলাম বিচার পর্ব যখন শেষ হলো সেখানে তাদের আইনজীবী বা নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মা যে বিষয়ের উপর তারা যেটা ক্ষুব্ধ বা তারা যেটা উন্মাদ প্রকাশ করছেন সেই জায়গাটি হলো তারা মনে করছেন শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নন। কারণ যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা আদালতে জমা দিচ্ছেন, যেমন সায়েন্টিফিক যে সমস্ত এভিডেন্স জমা দিচ্ছেন, তাদের ডিএনএ রিপোর্ট রয়েছে বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের বিভিন্ন যে রিপোর্টগুলো রয়েছে, সেই জায়গা থেকে তাদের মনে হচ্ছে যে সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা একা ঘটানো সম্ভব হয়নি, আরও অনেকে রয়েছে, তাদেরও যাতে উপযুক্ত শাস্তি হয় সেই জায়গা থেকে তারা কিন্তু সন্তুষ্ট নয়। কারণ শুধুমাত্র যে সঞ্জয় অভিযুক্ত তারা এটা মানতে নারাজ। সেই জায়গায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাইলেও অন্যান্য কারা যুক্ত রয়েছে তাদেরও যাতে সাজা হয় বা তারাও যাতে তাদেরকে সন্দীপ ঘোষ খুন ধর্ষণ মামলায় জামিন পেয়ে যাওয়াতেই আরো ক্ষুব্ধ
নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। দেখুন। 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি জাস্টিস আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। বারবার সবাইকে কথাটা ইউজ করছেন, আপনারা কি কাউকে সাসপেক্ট বা এরকম? ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড ভাবে সাসপেক্ট করছি। মানে ওই 4 জন ডাক্তার? হ্যাঁ, অবশ্যই। ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোনো মহিলার উপস্থিতি আছে। নিউজ 18 বাংলার দর্শক যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের স্মৃতি উস্কে দেওয়ার জন্য 9 আগস্ট থেকে কি হয়েছিল একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাই। 18 জানুয়ারি আরজিকর রায়, 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, গ্রেফতার। 9 আগস্ট সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় পরদিনই গ্রেফতার হয়েছিল। গ্রেফতার সঞ্জয় রায় 10ই আগস্ট। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন শুরু হয়। অনশন করেন আন্দোলনকারী চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। নিহত জুনিয়র চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী 12ই আগস্টই পদত্যাগ করেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই আরজিকরের অধ্যক্ষের বিরুদ্ধেই ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ রয়েছে। 13ই আগস্ট আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2রা সেপ্টেম্বর আরজিকরের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই, অর্থাৎ সন্দীপ ঘোষকে গত বছর গ্রেফতার করা হয়। শতপ্রণোদিত মামলা রুজু সুপ্রিম কোর্টের 18ই আগস্ট 2024। 18ই আগস্ট গত বছর শতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীদের দাবিতে সরানো হয় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে 17ই সেপ্টেম্বর। আর জুনিয়র চিকিৎসকরা কি বলছেন দেখুন। দেখুন, এখানে তো যে রায়দান হবে সেখানে তো বারবার এখন প্রাথমিক যে চার্জশিট তার ভিত্তিতে রায়দান হবে। যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে প্রাথমিক চার্জশিটে তারা একজনকেই দোষী সাব্যস্ত করেছে যতদূর আমরা জানি, কিন্তু তাহলে এত যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট নিয়ে, ডিএনএ রিপোর্ট নিয়ে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কি সেটা আমরা জানতে চাই। তথ্য প্রমাণ লোপাটের জন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কবে চার্জশিট হবে, সেই ট্রায়াল কবে হবে? কেননা একটা খুন ধর্ষণের ঘটনা সে যে ঘটাচ্ছে এবং যে তথ্য প্রমাণ লোপাট করছে সেটা তো একই রকমভাবে দোষী, তো সেই বিচার কি করে হবে? তো ফলত 18 তারিখ যাই রায়দান হোক তাতে আমাদের যে সহকর্মী সে বিচার পাবে এরকম কোনো আশা আমরা দেখছি না। আমাদের ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে অবস্থান একদম সুস্পষ্ট এবং পরিষ্কার। আমরা শুরুর দিন থেকে কথা বলে এসেছি যে এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কতজন ব্যক্তি জড়িত, এক না একাধিক। যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি? আমি যদি মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, সিএসএফএল এর যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্টকে মান্যতা দিই, তাহলে বাকি একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় এবং শাস্তি হয়, তাহলে বাকি যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এ কেমন বিচার? তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যেটা আমরা চাইছি একদম অত্যন্ত পরিষ্কারভাবে এক না একাধিক, মোটিভ কি? আমরা আশা করব যারা অন্যায় করেছে একজন দুজন নয়, যারা ছিল প্রত্যেককে ডিনোট করে খুঁজে এনে তাদেরকে প্রকৃতভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি হোক। অন্যায়ের দিকে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে যে শাস্তি হয় সেটার এক্সাম্পল তৈরি হোক, এটাই আমরা আশা করব। সাজা ঘোষণা হচ্ছে সেটা খুবই একটা ভালো ব্যাপার, দোষীরা শাস্তি পাবে সেটাই কাম্য। সিবিআই তার এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো, তারপর চার্জশিট দিতে পারলো না, ছেড়ে দেওয়া হলো, বেল পেয়ে গেল। তাহলে গ্রেপ্তার কেন করেছিল? এটা আমার প্রশ্ন। যে আমরা প্রথম থেকে চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারির কথা, সিবিআইকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট, তো সেইটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সিবিআই যেভাবে আমাদেরকে হতাশ করেছেন বা সিবিআই যে ব্যর্থতার পরিচয়টা লিখেছেন সেটা খুব খারাপ লেগেছে। সঞ্জয় রায় দোষী, তাতে কোনো আপত্তি নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে ঘটনার মোটিভ কি, এই মোটিভটাই এখনো পর্যন্ত জানা গেল না।
অবশ্যই এর জন্য 18ই জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে চলে যাব বাংলাদেশের খবরে। বিজিবি বারবার উস্কানি দিচ্ছে, মালদা সীমান্তে আমাদেরকে ফেন্সিং করতেই দিচ্ছে না। এখনো পেট্রাপোল বেনাপোল সীমান্তে বৈঠক হলো, তারপরেও বাংকার তৈরি হচ্ছে, তারপরেও বিজিবি উস্কানি দিচ্ছে, এরকমটাই বারবার অভিযোগ উঠে আসছে। সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, কি অবস্থা এখন সীমান্তের? দেখো, মালদার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর যথেষ্ট স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে, কারণ এই এলাকায় বিজিবির যে উস্কানি, যার ফলে কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ গতকাল সকাল 11টার পর থেকে বন্ধ হয়ে যায়। এরপর গতকাল দুপুরে আমরা দেখেছিলাম প্রথমবার দুপুর 2টা নাগাদ বৈঠক হয়েছিল দুপক্ষের মধ্যে, কিন্তু সেখানে অনড় আপত্তি করে বিজিবি। এরপর আর কাজ শুরু করা যায়নি, যদিও বিজিবির বিএসএফ স্পষ্ট জানিয়ে দেয় যে ভারতীয় এলাকা, এখানে কাঁটাতার তৈরিতে বিজিবির তরফে যে আপত্তি করা হচ্ছে তার কোনো রকম যৌক্তিকতা নাই। এই যে এলাকা, এখানে সুখদেবপুরে প্রায় তোমার 1 কিলোমিটারের কিছু বেশি জায়গা রয়েছে যেখানে একটা মরা গঙ্গা নদী, সেখানে অন্য সময় বর্ষার মরশুমে জল থাকে, এই সময় শুখা মরশুম। এই সময় 1 বছর আগেই কথা হয়েছিল যে এখানে কাঁটাতারের বেড়া তৈরি হবে, সেই মতো এখানে মাটি ফেলে উঁচু একটা বাঁধের মতো এলাকা তৈরি করে প্রথমে বিএসএফ, আর এখন তার উপরে কাঁটাতার দেওয়া হচ্ছিল। কিন্তু বিজিবি হঠাৎ করে আপত্তি তুলেছে, এর আগে কোনো রকম আপত্তি জানানো হয়নি, হঠাৎ করে আপত্তি। আর আজকে দেখা যাচ্ছে যে ক্রমশ সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ছে, প্রচুর সংখ্যায় সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ছে। কেন বাড়ছে, কেন আপত্তি, সবই তো বোঝা যাচ্ছে। এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে, আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপত্তা, কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নেই। এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে, তো ফর্মালিটিসটা 2 হেডকোয়ার্টারেই এটা এগ্রিমেন্ট লাগে। তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবো। সীমান্তে বিজিবির জমায়েত, বোঝাই যাচ্ছে বাংকার তৈরি করা হচ্ছে, বাংকার তৈরি হচ্ছে, যুদ্ধ জিগির, নিজের দেশে টালমাটাল অবস্থা, অশান্ত অবস্থা, তার থেকে নজর ঘোরাতেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এইভাবে তৈরি করা হচ্ছে বাংকার, উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার করে ওই তরফ থেকে, ওই সীমান্ত থেকে। আর সীমান্তে যথেষ্ট তৎপর বিএসএফও। আজকে পেট্রাপোল বেনাপোল সীমান্তে বৈঠকও হয়েছে এবং তারপরে আইজি বলেছেন আমরা আমাদের বর্ডারে কোনো রকম সমস্যা নেই। বিএসএফ কতটা তৎপর, সেবক? একদমই, দেখো, বিএসএফ এর তৎপরতা যথেষ্টই বাড়ানো হয়েছে, কারণ মালদহের সুখদেবপুর পরিস্থিতির কিন্তু নজর রাখছে দিল্লিতে গতকাল ফ্ল্যাগ মিটিং এর পরেই বার্তা দেওয়া হয় যে বিজিবি যে অবস্থান নিয়েছে সে সম্পর্কে স্পষ্ট যে একটা ব্যাখ্যা, স্পষ্ট পরিস্থিতির ব্যাখ্যা সম্পর্কে দিল্লিতে জানানো হয়। তারপরে দিল্লির নির্দেশে কিন্তু এখন যা হওয়ার তাই হচ্ছে। বিজিবির পাশাপাশি এখানে বিএসএফকেও আমরা দেখছি প্রচুর সংখ্যায়, মানে সংখ্যা বাড়ানো হয়েছে, শক্তি বাড়ানো হয়েছে বিএসএফ এর সীমান্তে। এর পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সময় ভারতীয় নাগরিকরাও কিন্তু মনোবল বাড়াচ্ছেন বিএসএফ এর এবং জানিয়ে দিচ্ছেন যে তারাও চান যে অপরাধ দমনে, তোমার চোরাচালান দমনে, অনুপ্রবেশ দমনে তারাও চাইছেন একটা সুরক্ষা, কারণ তারাও চাষবাস করেন, ফসল। একেবারেই তাই। বাংলাদেশের থেকে আমরা হাজার গুণে গিয়ে কিন্তু আমরা তো কোনো সুযোগ, কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই বিএসএফ যথেষ্ট তৎপর। আর আজকে পেট্রাপোল বেনাপোল সীমান্তে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে আইজি কি বললেন দেখুন। It was a general meeting and all kinds of issues were discussed in a very nice atmosphere. The company commanders hold at their level, the unit commanders hold at their level, the sector commander hold at their level, and the IG level also hold meetings on regular intervals at their levels. Rest assured, we are guarding our territorial integrity with full grit and honor. कहीं हमारे बॉर्डर पे कोई प्रॉब्लम नहीं है, आप निश्चिंत रहिए इस चीज़ पे।